নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক উল্লাস মল্লিকের লেখা একটি দারুণ হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে যেই মজার হাসির গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম হেলে সর্প দোষ। দারুণ মজার একটি গল্প। আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প হেলে সর্প দোষ। বিপদভঞ্জন ঠাকুরের কাছে সামনে ডান হাতখানা বাড়িয়ে ভ্যাবলা মুখে বসে আছে হাঁকু। চোখের কোণে কালি, শরীরটা শুকিয়ে আমসি। বেশ কিছুদিন হলো তার অবস্থা বেজায় টাইট। দিন দিন বড় শেয়ানা হয়ে উঠছে পাবলিক। চারপাশে পাকা বাড়ি, জানলায় লোহার গ্রিল, দরজায় বোম্বাই সাইজের তালা। হাঁকু তো বাচ্চা ছেলে, তার বাপ ঠাকুরদা অবধি ফেল মারত। তার উপর কোনো বাড়িতে কুকুর, কোনো বাড়িতে রাত জাগা পড়ুয়া, কোথাও আবার অনিদ্রা রুগী। সারা রাত ঘন ঘন ঘড়ি দেখছে, জল খাচ্ছে আর বাথরুমে যাচ্ছে। এসব ম্যানেজ করে কোনো প্রকারে চালাচ্ছিল হাঁকু। কিন্তু তার কারবারে লাল বাতি জ্বালিয়ে দিল রতন দারোগা। টোকাপুর থানায় নতুন এসেছে রতন। খুব নিরীহ ভালো মানুষের মতো চেহারা, ফিরিওয়ালার মতো অমায়িক ভাবভঙ্গি। কিন্তু কিছুদিনের মধ্যেই এলাকার ত্রাস হয়ে উঠেছে রতন। চোর বদমাশ ধরা পড়লে সে মারধরের হাঙ্গামায় বিশেষ যায় না, কিন্তু বদলে যা করে তা আরো ভয়ঙ্কর। এই তো কিছুদিন আগে একবার ধরা পড়েছিল হাঁকু। রতন দারোগা প্রথমে তাকে 50 গ্রাম মুড়ির সঙ্গে 100 গ্রাম কাঁচা লঙ্কা খাওয়ালো। তারপর গরম গরম চা। ওহ বাপরে বাপ, মনে পড়লে এখনো গায়ে কুলকুল করে ঘাম দেয় হাঁকু। এর মধ্যে আশার আলো বলতে এই বিপদভঞ্জন ঠাকুর কয়েকদিন আগে টোকাপুরে এসেছেন। আস্তানা গেড়েছেন গ্রামের শেষ প্রান্তে করালকালী শ্মশানে। শোনা যাচ্ছে ইনি নাকি ত্রিকাল সিদ্ধ পুরুষ। হিমালয়ের ওপর 500 বছর আর গঙ্গার নিচে 1000 বছর এক মনে তপস্যা করেছেন। সিদ্ধি লাভের পর সব পাজি গ্রহ নক্ষত্রকে বশ করে ফেলেছেন উনি। এখন মানুষের হস্তরেখা বিচার করে তাগা মাদুলি আংটি ইত্যাদি দেন। অব্যর্থ সব বিচার আর মোক্ষম সব দাওয়াই, কাজ না হয়ে যায় না। দোগেছের রামরতন ঘোষালের মেয়ের বিয়ে হচ্ছিল না। আংটি ধারণ করে সৎ পাত্রস্থ হলো। পলাশপুরের ভজহরি গয়লার ছেলেটা কলেজ থেকে পাশ টাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছিল বহুদিন। মাদুলি ধারণ করে এখন মাদার ডেয়ারির খুব উঁচু পদে বহাল হয়েছে। এই সব শুনে অনেক আশা নিয়ে হাঁকু এসেছে বিপদভঞ্জন ঠাকুরের কাছে। করালকালী শ্মশান দিনের বেলাতেও বেশ ছমছমে জায়গা। ঝাঁকড়া ঝাঁকড়া বট, অশ্বত্থ, পাকুর গাছে চারপাশ বেশ অন্ধকার মতো। মোটা মোটা ঝুড়ি নেমেছে চারপাশে। শ্মশানের পেছন দিকে তীরে সরু নদী, নদীর ওপারে ধুধু মাঠ। মোটা একটা বটগাছের নিচে ঠাকুরের ঝুপড়ি। ঝুপড়ির সামনে একটা কম্বলের আসনের ওপর বসে আছেন ঠাকুর। ঠাকুরকে দেখলেই ভক্তিতে পেন নাম ঠুকতে ইচ্ছে করে। রক্তাম্বর জটা জুটো গোঁফ দাড়ি, তার সঙ্গে কপালে লাল তিলক
আর গলায় রুদ্রাক্ষের মালা। দেখলেই ভেতরটা গুড়গুড় করে ওঠে। লাল গনগনে চোখ আর বুক হিম করে দেওয়া আগুনের দৃষ্টি। হাঁকু মনে মনে বেশ খুশি। হ্যাঁ, ঠিক লোকের কাছেই এসেছে সে। এ পারবে এক মন্তরে রতন দারোগাকে কায়দা করে দিতে। হাঁকুর হাতখানা নিয়ে অনেকক্ষণ উল্টে পাল্টে টিপে টিপে দেখছেন বিপদভঞ্জন। চোখ দুটো কখনো বড়, কখনো ছোট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভাঁজ পড়ছে কপালে। ঝোলা থেকে দু একবার আতশ কাচও বের করেছেন, কিন্তু মুখে কোনো কথা নেই। কয়েকবার শুধু হুম হম শব্দ বেরিয়েছে মাত্র। তারপর ফের কুলুপ পড়ে গেছে মুখে। ঠায় হাত বাড়িয়ে বসে থেকে হাতে ঝিনঝিন ধরে গেছে হাঁকুর। শেষে মরিয়া হয়ে বলেই ফেলে, কি দেখলেন বাবা? বিপদভঞ্জন মুখটা একটু গম্ভীর করে বলেন, আজ্ঞে। ভয়ের চোটে হাতের ঝিনঝিনে মাথায় উঠে এসেছে হাঁকুর। গলা শুকিয়ে কাঠ। কোনো রকমে মিউ মিউ করে জিজ্ঞেস করে, আজ্ঞে, হাতে খারাপ কিছু দেখছেন? হাঁকুর হাতটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ চোখ বুজে বসে থাকেন বিপদভঞ্জন। তারপর বলেন, গুরু চণ্ডালী দোষ। হাঁকুর বুকের ভেতরটা গুড়গুড় করে ওঠে। মাথাটা বাঁই বাঁই করে চক্কর দিচ্ছে। ঢোক গিলে সে বলে, সেটা কি জিনিস বাবা? পার্বতীপুরের মহিম চাটুর্যের হয়েছিল, তখন তার একেবারে নাজেহাল দশা। গরুর বাঁটে দুধ নেই, ক্ষেতের মুনিশগুলো ফাঁকি মারছে, আর তেজারতি কারবারে ভয়ঙ্কর মন্দা। স্রেফ 3 রতির একটা রক্তমুখী নীলা দিলুম, ব্যাস। এখন গিয়ে দেখে আয় একবার অবস্থাটা। আতশ কাজটা বের করে ফের একবার হাঁকুর হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেন বিপদভঞ্জন। মুখটা আরো একটু গম্ভীর হয়। বলেন, ভৌমদোষও রয়েছে দেখছি। এবার হাঁকুর মাথাটা ভোঁ ভোঁ করতে থাকে। দরদর করে ঘাম দেয় শরীরে। বিপদভঞ্জন বলে চলেন, লাহাবাড়ির চিনুর হয়েছিল। বাগানের সব গাছপালা শুকিয়ে কাঠ। চিনুর তো পাগল পাগল দশা। দিলুম একটা মন্ত্র পড়া মাদুলি, ঠিক 7 দিনের মাথায় দোষ কেটে গেল। গাছ ভর্তি তাল নারকোল কখন কার মাথায় পড়ে, এই ভয়ে এখন কেউ আর চিনুর বাগানের পাশ দিয়ে হাঁটে না। হাঁকু মিউ মিউ করে বলে, তা ঠাকুর, আমাকে কিছু একটা দিন, দোষগুলো চুকে বুকে যাক। সে তো দেবই, এই জন্যেই তো আমার আবির্ভাব রে বেটা। কিন্তু মায়ের পুজো এনেছিস তো? আজ্ঞে। মায়ের পুজো রে বেটা, মায়ের পুজো। মায়ের পুজো ছাড়া এসব শুভ কাজ হয়? দে, 101 টাকা দে, মায়ের ভোগ চড়াবো। 101 টাকা? হাঁকুর চোখ কপালে ওঠে। বিপদভঞ্জন খেকিয়ে ওঠেন, কানে কম শুনিস নাকি? কতবার বলবো? হাঁকু এবার ভ্যাক করে কেঁদে ফেলে, অত টাকা কোথায় পাবো বাবা? বাজার বড্ড মন্দা।
রতন দারোগার জ্বালায় তিষ্ঠতে পারছি না, একটু কম জম করো। ওরে কম হয় না রে, 151 টাকা রেট যাচ্ছে এখন। তোর মতো গরিব গুরবদের কিছুটা ডিসকাউন্ট দি। বলে ধ্যানস্থ হলেন বিপদভঞ্জন। পাশে বসে নাকি সুরে পিনপিন করে কাঁদতে থাকে হাঁকু। সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়েছে, আরও একটু অন্ধকার ঘনিয়ে এসেছে শ্মশানে। কাঁদতে কাঁদতে একটু ঝিমুনি মতো এসে গেছিল হাঁকুর। হঠাৎ পেছন থেকে ঠেলা খেয়ে চমকে ওঠে, চেয়ে দেখে ছকু, এ লাইনে তার গুরুদেব। কিন্তু এ কি চেহারা হয়েছে ছকুর, পাকিয়ে একেবারে দড়ি হয়ে গেছে, পাঁজরের হাড়গুলো পর্যন্ত গোনা যায়। এক সময় ছকুর কাছ থেকে লাইনের অনেক খুঁটিনাটি শিখেছে হাঁকু। আশপাশের 10-20টা গাঁয়ে সবাই এক ডাকে চেনে ছকুকে। যেমন তুখোড় বুদ্ধি, তেমন মোলায়েম হাতের কাজ। সবচেয়ে বড় কথা, সে দিন ক্ষণ তিথি সময়ের বাদ বিচার করে না। সে ভর দুপুরই হোক বা চাঁদনি রাত, ছকু কাজ সেরে ফেলতে পারে। অনেক হুঁদো হুঁদো দারোগাকে ঘোল খাইয়ে দিয়েছে, কিন্তু এই ছকুও ঠেকে গেল রতন দারোগার কাছে। মোক্ষম একটা ফাঁদ পেতে রতন ধরেছিল ছকুকে। তারপর রতনের যা নীতি, মার ধরে তো কথাই নেই, একটা দাবরানি পর্যন্ত দিল না। চেয়ারে বসিয়ে বাবা বাছা করে অনেকক্ষণ গল্প করল, বউ ছেলেপুলের খবর, গ্রামের চাষবাস, বাজার দর, এইসব আর কি। শেষে তাকে 10টা কাঁচা তেঁতুল খাইয়ে 1 কেজি মটর কড়াই ভাজা খাওয়ালো। সেই থেকে ছকুর একেবারে বিচ্ছিরি অবস্থা, শক্ত খাবার দেখলেই অজ্ঞান হয়ে যাচ্ছে। সোজা বিপদভঞ্জন ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে ছকু। বাবা, দয়া করো বাবা। কে তুই? আজ্ঞে অধমের নাম ছকু। কি চাইছিস বল? আজ্ঞে রতন দারোগার মরণ। চোখ দুটো অর্ধ উন্মিতিল করেন বিপদভঞ্জন, মুখে স্মিত হাসি। বলেন, কেমন মরণ চাই? জলে ডোবা না গাড়ি চাপা? ছকু বলে, জলে কি আর ও জিনিস ডুববে ঠাকুর? ভালো সাঁতার জানে, সেবার তারা খেয়ে তো আমি তো ফটিকগাছির বিলে ডুবে বসেছিলুম। রতন দারোগা সাঁতরে আমার চুলের মুঠি ধরে তুলে আনলো, জলেও ডুববে না। জটা ঝাঁকিয়ে চোখ বড় বড় করে বিকট একটা অট্টহাস্য করেন বিপদভঞ্জন। ছকু হাঁকু দুজনেই চমকে ওঠে। বিপদভঞ্জন বলেন, তাহলে আর আমি আছি কেন? মন্ত্রের জোরে সব হয়। এমন মন্ত্র ছাড়ব, জলে নেমে দারোগার হাত পা এলিয়ে যাবে। দেখি তোর হাতটা দে। বিপদভঞ্জনের পা দুটো ছেড়ে তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দেয় ছকু। হাতটা এক পলক দেখে বিপদভঞ্জন বলেন, ছকু বলে, হবে ঠাকুর। কি? রতন দারোগার মরণ। আতস কাজটা ছকুর হাতের ওপর ঘোরাতে ঘোরাতে বিপদভঞ্জন বলেন, হতে পারে, তবে তোর দোষটা আগে কাটাতে হবে। ছকু বলে ওঠে, অন্য কাজ কাম জানি না, চুরি করে খাই, দোষ ঘাট তো একটু হবেই ঠাকুর। দূর, সে দোষ নয়, এ হলো কাল সর্পদোষ।
তোর হাতে দেখতে পাচ্ছি বড় খতরনাক জিনিস, যাকে ধরবে তার একেবারে সারে সর্বনাশ। ফের বিপদভঞ্জনের পা দুটো জড়িয়ে ধরে ছকু, বলে, তুমি আমায় বাঁচাও বাবা, কি দোষ যেন বললে, সেটা কাটিয়ে দাও। চোখ দুটো বড় করে আবার অট্টহাস্য করেন বিপদভঞ্জন, বলেন, ভয় মত কর বেটা, সব বিলকুল ঠিক হয়ে যাবে। সামনের অমাবস্যায় একটা হোম করব, খুব জাগ্রত হোম। এখন কি করে মারবো বল? জলে ডুবিয়ে মারলে 301 টাকা, আর গাড়ি চাপা দিলে 401 টাকা। হাঁকু জিজ্ঞেস করে, আজ্ঞে কিসের টাকা? হোমের খরচ রে বেটা, হোমের খরচ। জলে ডুবে মরলে তাড়াতাড়ি মরবে, তাই রেট কম। আর গাড়ি চাপা পড়লে 3 মাস বিছানায় দগ্ধাবে। বলিস যদি ওটা 6 মাস করে দিতে পারি, তবে 501 টাকা চার্জ লেগে যাবে। দাঁত কপাটি খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল ছকু। নেহাত টোকো দাঁত বলে সামলে নিল। তারপর হাউমাউ করে বলে উঠল, আমাকে বেচলেও অত টাকা হবে না বাবা, একটু দয়া করো। বিপদভঞ্জন দাবড়ে ওঠেন, মায়ের সেবায় দরাদরি? তুই তো মহা পাপিষ্ঠ রে। ঠিক আছে, বলছিস যখন হার্ট অ্যাটাক করে দিই। 151 টাকা রেট, কিন্তু 3 মিনিটে ফুটে যাবে। হাত জোর করে ছকু বলে, তোমার দয়ার শরীর বাবা, রেটটা আর একটু নামে না? বিপদভঞ্জন খিজিয়ে ওঠেন, এ কি মাছের বাজার পেলি নাকি? 101 টাকা থাকে তো বের কর, না হলে ভাগ এখান থেকে। ফের ধ্যানস্থ হয়ে পড়েন বিপদভঞ্জন। ছকু তাড়াতাড়ি বিপদভঞ্জনের পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকায়। তারপর হাতের ঝোলা ব্যাগটা থেকে একটা কৌটো বের করে, ছোট টিনের কৌটো। বিপদভঞ্জন চোখ পিটপিট করে দেখেন। ছকু বলে, এই নাও বাবা, হোমের খরচ। বিপদভঞ্জন হাত পাতেন। ছকু কৌটোর মুখটা খুলে তার হাতে উপুর করে দেন। একটা হিলহিলে সাপ বেরিয়ে আসে কৌটো থেকে। বিপদভঞ্জনের হাত থেকে কোলে পড়ে কিলবিল করতে থাকে সাপটা। ওরে বাপরে বাপ, সাপ! বলে বিরাট একটা লাফ দিয়ে দৌড়তে থাকেন বিপদভঞ্জন। সেই সুযোগে পাশে পড়ে থাকা ছোট কাপড়ের থলেটা নিয়ে চম্পট দেয় ছকু। হাঁকু ভ্যাবাচাকা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর অনুসরণ করে ছকুকে। শিবু ময়রার দোকানে গরম জিলিপিতে একটা কামড় দিয়ে হাঁকু বলে, জব্বর বুদ্ধি করেছ কিন্তু ছকুদা, এই জন্যই তোমাকে গুরু মানি। গোটা একটা জিলিপি মুখে পুরে ছকু বলে, বেটা জোচ্চোর কোথাকার, লোক ঠকাবার ধান্দা। হাঁকু বলে, তুমি বুঝলে কি করে সাধুটা নকলি মাল? আরে আমার চোখে ফাঁকি দেবে এমন সম্মান জন্মাতে বাকি। ওটা জটা দাড়ি দেখেই বুঝেছিলাম এসব ঝুটো। কদিন আগেও একবার এসেছিলুম, তখন কি সব রাহু কেতু শনি ডাউন আছে বলল। সেদিন থেকে তালে ছিলুম। উঠোনে হেলে সাপটা দেখে মতলবটা মাথায় আসে। হাঁকু বলে, যাই বলো, ঠাকুর জোর ভয় পেয়ে গেছে। মন জোরে ছুটলো দেখলি? ওহ, আমরা যদি তখন ছুটতে পারতুম, তাহলে রতন দারোগার হাতে নাকাল হতে হতো না। ফের একটা জিলিপি মুখে পুরে ছকু বলে,
বেটা পালানোর কায়দাটা আমাদের শেখাতে পারতো, কিছু দক্ষিণা দিতুম। তা নয়, বলে কিনা কাল সর্পদোষ। ওর নিজের কপালে যে হেলে সর্পদোষ নাচছে সেটা বুঝতে পারেনি, বেটা চোরের হদ্দ। ফকুর কথা শুনে হো হো করে হেসে ওঠে হাঁকু। তারপর আঙুলে লাগা রসটুকু চাটতে চাটতে বলে, যা বলেছ। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।